আজকের গল্পটা আজ থেকে কয়েকশো বছর পরের ঘটনা, যখন মানুষ পৃথিবীর মতোই আরেকটা গ্রহের সন্ধান করতে ব্যস্ত। পৃথিবী থেকে এক স্পেসশিপ মহাকাশে পাঠানো হয় নতুন গ্রহের উদ্দেশ্যে। সব যাত্রীরা ঘুমিয়ে আছে 120 বছরের জন্য। তবে ভুলবশত একজন যাত্রীর ঘুম ভেঙে যায়। একাকিত্ব তাকে নিয়ে যায় পাগলামির চূড়ান্ত পর্যায়ে। আর তখনই সে এমন এক সিদ্ধান্ত নেয় যা পাল্টে দেবে শুধু তার নয়, বাকি হাজারো মানুষের ভবিষ্যৎ। তাহলে চলুন আর স্কিপ না করে মানবজাতির ধ্বংসের যাত্রার গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা স্পেসশিপ বা মহাকাশযান দেখি। এটার নাম দেওয়া হয়েছে অ্যাভালন। পৃথিবী দিনে দিনে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, তাই মহাকাশচারীরা হোমস্টেড নামের এক নতুন গ্রহ খুঁজে পেয়েছে, যেটা একেবারে পৃথিবীর মতোই। কিন্তু সমস্যা হচ্ছে, পৃথিবী থেকে এই গ্রহের দূরত্ব প্রায় 120 বছর। তাই এই স্পেসশিপের সকল যাত্রীদের এক বিশেষ মেশিন বা স্লিপিং চেম্বারের মধ্যে রাখা হয়েছে। এখানে প্রত্যেক যাত্রী 120 বছরের হাইবারনেশনে ঘুমিয়ে থাকবে। তাদের ঘুম ভাঙবে 120 বছর পর, যখন তারা নতুন গ্রহ হোমস্টেডে পৌঁছে যাবে। আর এই মেশিনের মধ্যে তাদের বয়স একই রকম থাকবে, যেন তারা তাদের গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই স্পেসশিপ এতটাই আধুনিক যে এটার কোনো পাইলট নেই, সবকিছুই এআই নির্ভর। তবে 30 বছর যাত্রা করার পর স্পেসশিপের সামনে অনেকগুলো অ্যাস্টেরয়েড বা বড় পাথরের খণ্ডের ধাক্কা লাগে। যদিও এতে স্পেসশিপের তেমন বড় কোনো ক্ষতি হয় না, কারণ এই স্পেসশিপ অনেক মজবুত করে তৈরি করা হয়েছে। স্পেসশিপের এআই সিস্টেম একাই সব অ্যাস্টেরয়েডকে ধ্বংস করে দেয়। কিন্তু বড় একটা অ্যাস্টেরয়েডের সাথে ধাক্কা লেগে স্পেসশিপের ইলেকট্রিসিটি চলে যায়, যদিও সেটা মাত্র কিছুক্ষণের জন্য। এআই সিস্টেম নিজেই সব যান্ত্রিক ত্রুটি ঠিক করে নেয়। তবে সব ঠিক হলেও জিম নামের একজন যাত্রীর স্লিপিং চেম্বারটা নষ্ট হয়ে যায়। জিম জেগে ওঠে, যেটা আরো 90 বছর পরে হওয়ার কথা ছিল সেটা এখনই হয়ে যায়। একজন এআই অ্যাসিস্ট্যান্ট জিমকে পুরো বিষয়টা বলে। জিম মনে করে সে হোমস্টেডে পৌঁছে গেছে। নিজেকে নতুন গ্রহের প্রথম আরোহী মনে করে সে বেশ খুশি হয়ে যায়। জিম খুব স্টাইল করে জামা কাপড় পরে, কিন্তু জিম এটাও লক্ষ্য করে যে সে বাদে অন্য কোনো যাত্রীর ঘুম ভাঙেনি, সবাই ঘুমিয়ে আছে। জিমের মনে সন্দেহ হয়, কারণ তারা এখনো নতুন গ্রহে পৌঁছায়নি, আর সব যাত্রীর ঘুম তো একসাথেই ভাঙার কথা। জিম সব জায়গায় ঘুরে ঘুরে দেখে। সে বুঝতে পারে কোনো কারণে তার স্লিপিং চেম্বারে গন্ডগোল হয়ে তার ঘুম ভেঙে গেছে। তাই জিম এবার কন্ট্রোল রুমে গিয়ে সব ঠিক করতে চায়। কিন্তু জিম একজন সাধারণ যাত্রী হওয়ায় কন্ট্রোল রুমে ঢোকার পারমিশন জিমের কাছে নেই। এই স্পেসশিপে কোনো মানুষ না থাকায় কোনো এআই সিস্টেম জিমের প্রশ্নের উত্তর দিতে পারে না। সব রোবট সিস্টেম জিমকে একই উত্তর দিতে থাকে। এরপর জিম আরেকটি রুমে আসলে এখানকার রোবট তাকে বলে যে নতুন গ্রহে পৌঁছাতে আরো 90 বছর সময় লাগবে। এটা শুনে তো জিমের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ অলরেডি তার বয়স 35 বছর। এর পরের 90 বছর তো সে বাঁচবেই না। তার মানে জিমের বাকি জীবনটা এই মহাকাশে একটা বিশাল স্পেসশিপে কাটাতে হবে। জিম পৃথিবীতে থাকা মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে এটাতেও ব্যর্থ হয়, কারণ পৃথিবীতে এই মেসেজ যেতেই 19 বছর সময় লাগবে, আর পৃথিবীবাসীর রিপ্লাই আসতে আরো 55 বছর লাগবে। তার মানে 74 বছর লেগে যাবে শুধুই সাহায্য আসতে। এদিকে আদৌ পৃথিবীর মানুষের কাছে এই সমাধান আছে কিনা এটাও তো সে জানে না। হয়তো এই সমাধান আসতে আসতেই জিম মারা যাবে। এরপর জিম স্পেসশিপের একটা রাস্তা থেকে হাঁটছিল, তখনই সেই স্পেসশিপের বাড়ি একজন মানুষকে দেখতে পায়। ফাইনালি একজন মানুষকে খুঁজে পেয়ে জিম খুব খুশি হয়। কিন্তু যখনই সে মানুষটার কাছে আসে, তখনই সে দেখে এটাও একটা রোবট। তার অর্ধেক শরীর মানুষের মতো। রোবটটার নাম আর্থার। জিম বুঝে যায় তাকে সাহায্য করার মতো আসলে কেউ নেই, তাই সে নিজেই নিজের স্লিপিং চেম্বারটা ঠিক করতে লেগে পড়ে। কিন্তু দুঃখের ব্যাপার যে শত চেষ্টার পরেও তার স্লিপিং চেম্বারটা ঠিক হয় না। এবার জিম কন্ট্রোল রুমটা খোলার চেষ্টা করে, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায়। জিম বেশ কিছু পার্ট নষ্ট করে ফেলে। স্পেসশিপটা উল্টোপাল্টা কাজ করতে শুরু করে, একা একাই দরজা বাড়ি খেতে থাকে। জিম এগুলো দেখে, কিন্তু সে এইসবে গুরুত্ব দেয় না। তার মাথায় একটাই চিন্তা কাজ করে যে তাকে 90 বছর বেঁচে থাকতে হবে। যেভাবেই হোক
সে তার স্লিপিং চেম্বারটা ঠিক করবে। স্পেসশিপটা অত্যাধুনিক হওয়ায় জিমের খাওয়া, ঘুম এগুলোতে কোনো অসুবিধা হয় না। তবে দিনে দিনে জিম আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। একাকিত্ব যেন তাকে গিলে খেতে শুরু করেছে। জিম সারাদিন বারে ড্রিঙ্ক করে মাতাল হয়ে বারে থাকা রোবট আর্থারের সাথে কথা বলতে থাকে, কিন্তু এই রোবটও তার সিস্টেমের বাইরে কোনো কথা বলে না। জিমের মনে হয় সে এই স্পেসশিপে ফেসে গেছে। সে আর কখনোই বেঁচে ফিরতে পারবে না, আর নতুন গ্রহেও যেতে পারবে না। কেউ জানতেও পারবে না জিম কিভাবে মারা গেছে। রোবটের সাথে কথা বলে জিম জানতে পারে এই স্পেসশিপে যাত্রীদের বিনোদনের জন্য অনেক কিছু আছে। এরপর জিম টাইম পাস করতে এসব গেমগুলো খেলে, মুভি দেখে, ভালো ভালো খাবার খায়। কিন্তু এভাবে আর কতদিন? 1 বছর পার হয়ে যায়। এত বড় মহাবিশ্বের একটা স্পেসশিপে জিম একা, কথা বলার মতো একটা মানুষ নেই। দিনে দিনে জিম পাগল হয়ে যাচ্ছে। প্রতিদিন সে স্লিপিং চেম্বারগুলো চেক করত যে তার মতো অন্য কারো ঘুম ভাঙলো কিনা। জিম আরও একটা রুমে আসলে দেখে এখানে দুটো স্পেস স্যুট রাখা আছে। জিম এতটাই একা হয়ে গেছে যে সে স্পেস স্যুটটাকে জড়িয়ে ধরে। সে একটা স্পেস স্যুট পরে স্পেসশিপের বাইরে যায়। জিম এই পুরো মহাকাশ দেখে নিজেকে আরো একা ভেবে কেঁদে ফেলে। এরপর একদিন একটা মেয়ের স্লিপিং চেম্বারের দিকে জিমের চোখ পড়ে। মেয়েটাকে ঘুমিয়ে থাকতে দেখে জিমের তাকে ভালো লাগে। সে ইনফরমেশন রুম থেকে মেয়েটার সম্পর্কে আরো জানতে চায়। জিম জানতে পারে এই মেয়েটার নাম অরোরা। সে পৃথিবীতে লেখক ছিল। স্পেসশিপে আসার আগে অরোরা জীবনের গুরুত্ব নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছিল। জিমের অরোরাকে ভীষণ পছন্দ হয়। সে এখন সারাদিন অরোরার স্লিপিং চেম্বারের পাশে বসে থাকে আর তার ভিডিওটা বারবার দেখে। জিম এখানেই খায়, এখানেই ঘুমায়। জিমের মনে হয় এই মেয়েটাই পারবে তার একাকিত্ব দূর করতে। তাই সে ঠিক করে সে অরোরাকে তার স্লিপিং চেম্বার থেকে বের করে আনবে, আর সে তার সাথেই বাকিটা জীবন কাটাবে। জিম এই বিষয়টা রোবট আর্থারের সাথে শেয়ার করে, কিন্তু এই রোবট জিমকে এটা করতে নিষেধ করে। জিম তবুও তার কথা শোনে না। সে সুন্দর করে তার চুল দাড়ি কাটে, যেন তাকে দেখেই অরোরাও তার উপর ক্রাশ খেয়ে বসে। এরপর সে তার যন্ত্রপাতি নিয়ে অরোরার স্লিপিং চেম্বারের সামনে আসে অরোরাকে আনবক্সিং করতে। জিম অরোরার স্লিপিং চেম্বারে একটা শর্ট সার্কিট করার সাথে সাথেই তার স্লিপিং চেম্বারটাও নষ্ট হয়ে খুলে যায়। জিম ভয় পেয়ে যায়। সে দ্রুত তার যন্ত্রপাতি নিয়ে এই রুম থেকে সরে যায়, যেন অরোরা তার চোখ খুলে জিমকে না দেখে। জিমের এটা করতে অবশ্য খারাপও লাগে, কারণ সে তার সাথে সাথে অরোরার জীবনটাও নষ্ট করে দিল। অরোরার স্লিপিং চেম্বারে কোনো সমস্যা ছিল না। সে তো ঠিকই 90 বছরের হাইব্রেশন শেষ করে নতুন জীবনে ফিরতে পারত। জিম নিজেকে স্বার্থপর মনে করে। এরপর সে আবারও নিচে যায়। এদিকে অরোরাও জিমের মতো পুরো স্পেসশিপটা ঘুরে দেখছে। অরোরা কিছুই বুঝে উঠতে পারছে না। তখন জিম তার সামনে যায়। অরোরা ফাইনালি একজন যাত্রীকে খুঁজে পেয়ে একটু আশ্বস্ত হয়। তারা একে অন্যের সাথে পরিচিত হয়। অরোরা জিমকে বাকিদের ব্যাপারে জিজ্ঞাসা করে। সবাই হাইব্রেশনে ঘুমিয়ে আছে, তাহলে তারা কেন জেগে গেল? জিম অরোরাকে বলে সে গত 1 বছর 3 সপ্তাহ যাবৎ এভাবেই জেগে আছে। এরপর সে সব কিছু অরোরাকে খুলে বলে, কিন্তু এটা বলে না যে সে নিজেই অরোরার স্লিপিং চেম্বারটা নষ্ট করেছে। জিম অরোরার কাছে ভালো সাজে আর তাকে বোঝায় যে স্পেসশিপের ত্রুটি থাকার কারণেই জিমের মতো অরোরার স্লিপিং চেম্বারটাও নষ্ট হয়ে গেছে। এটা শুনে অরোরা স্বাভাবিকভাবেই ভীষণ ভেঙে পড়ে। সে আবারও হাইব্রেশনে ঘুমানোর জন্য পাগলামি করতে শুরু করে। তখন জিম তাকে শান্ত করে বুঝিয়ে বলে যে হাইব্রেশনে ঘুমাতে গেলে এমন কিছু সরঞ্জাম প্রয়োজন যেগুলো তাদের কাছে নেই। তাই একবার তারা হাইব্রেশন থেকে বেরিয়ে গেলে আর ফিরতে পারবে না। তবে অরোরা তার খারাপ সময় জিমকে পাশে পায়, কিন্তু গত 1 বছর আগে জিমের পাশে তো কেউ ছিল না। সে একা কতটাই না কষ্ট করেছে। অরোরা এসব ভেবেই নিজেকে আশ্বস্ত করতে থাকে। জিম অরোরাকে তার রুমে এগিয়ে দেয় আর নিজে বারে এসে ড্রিঙ্ক করে। জিম রোবট আর্থারকে বলে যে সে অরোরাকে জাগিয়ে দিয়েছে। সে রোবটকে বলে, তুমি এটা অরোরাকে বলবে না তো? রোবট জিমকে কথা দেয় যে সে এটা অরোরাকে জানতে দিবে না। সকালে জিম অরোরাকে নিয়ে ব্রেকফাস্ট করতে আসে। তখন দেখা যায় জিম ইচ্ছাকৃত শর্ট সার্কিট করায় স্পেসশিপের অনেক কিছুই ঠিকভাবে কাজ করছে না। এমনিতেই স্পেসশিপের অনেক যান্ত্রিক ত্রুটি হয়ে গেছে, এখন সেটা আরো বেড়ে গেছে। অরোরা জিমকে বলে আমাদের যেভাবেই হোক স্লিপিং চেম্বারগুলো ঠিক করতে হবে, কিন্তু জিম তাকে বলে যে এটা কখনোই ঠিক হবে না।
তাদের বাকিটা জীবন এভাবেই একাকী এই স্পেসশিপে কাটাতে হবে। জিম অরোরাকে জানায় সে গত 1 বছর যাবৎ অনেকভাবেই চেষ্টা করেছে, কিন্তু সে এটা ঠিক করতে পারেনি। তবে অরোরা হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে না, সে যে কোনো মূল্যেই আবারও হাইব্রেশনে ফিরতে চায়। কিন্তু অরোরার এই চেষ্টায় স্পেসশিপ আরও বেশি অকেজো হতে থাকে, কারণ পুরো স্পেসশিপটা একটা রোবোটিক স্পেসশিপ। সেখানে এই 2 জন যাত্রী এসে ভাঙচুর আর শর্ট সার্কিটের মতো কাজ করছে। এই সব কিছু একদিকে, আর অন্যদিকে জিমের প্ল্যান মতোই কাজ হচ্ছে। তার সাথে অরোরার সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে শুরু করেছে। অরোরাও মনে মনে জিমকে পছন্দ করতে শুরু করেছে। তবে অরোরা এখানে এসেও তার লেখালেখি বন্ধ করেনি। সে মনে করে সে যখন থাকবে না, তখন মানুষ তার লেখা পড়েই তার একাকী যাত্রার কথা মনে রাখবে। জিম আর অরোরা মিলে স্পেসশিপের সব অ্যাক্টিভিটিগুলো ট্রাই করে। তারা দুজনে নাচে, বাস্কেটবল খেলে, এরপর তারা একসাথেই বারে ড্রিঙ্ক করতে যায়। কিছুদিন পর জিম একটা রোবট তৈরি করে। জিম পৃথিবীতে একজন মেকানিক ছিল। সে রোবটটাকে পাঠিয়ে অরোরাকে একটা ডিনার ডেটের জন্য ইনভাইট করে। জিম ঠিক করে সে আজ ডিনারে অরোরাকে প্রপোজ করবে। জিম সুন্দর সুটেড বুটেড হয়ে রেডি হয়। এদিকে অরোরাও অনেক সুন্দর করে সাজে। ডিনার শেষ করার পর জিম অরোরাকে স্পেস স্যুট পরতে বলে। এরপর সে অরোরাকে নিয়ে স্পেসে লাফ দেয়। অরোরা প্রথমে একটু ভয় পেলেও সে এটা অনেক এনজয় করে। সে স্পেসশিপে ফিরে এসে জিমকে কিস করে। সেই রাতটা তারা জিমের ঘরেই কাটায়। এখন তারা অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে। এখন থেকে তারা একই সাথে ঘুমায়, একই সাথে খায়, একজন আরেকজনকে ডেট করে। এদিকে জিম এই স্পেসশিপে ছোট ছোট গাছ লাগিয়েছে, আর সেখানকার গোলাপ সে অরোরাকে দেয়। তখনই স্পেসশিপটা সূর্যের মতো একটা নক্ষত্রের পাশ থেকে যায়। জিম এবং অরোরা দুজনই খুব ভয় পায়। এভাবেই আরও 1 বছর পার হয়ে যায়। আজ অরোরার জন্মদিন। জিম ঠিক করে আজ সে তার গার্লফ্রেন্ডকে একটা রিং গিফট করে বিয়ের জন্য প্রপোজ করবে। তারা কেক কাটার পর বাড়ি আসে, তবে জিম আংটিটা তার রুমে ফেলে এসেছে, তাই সে এটা আনতে রুমে যায়। এমন সময় আর্থার অরোরাকে বলে, আমার মনে আছে গত বছরের কথা, জিম তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছিল। অরোরা মনে করে যে এটা কিভাবে সম্ভব। জিম তো জানতোই না যে তার স্লিপিং চেম্বারটা নষ্ট হয়ে গেছে। তখন আর্থার বলে যে জিম তোমাকে জাগিয়ে তুলবে কিনা এই সিদ্ধান্ত নিতেই 1 মাস কাটিয়ে দিয়েছিল। আর্থার যেহেতু একটা রোবট, সে সব পরিষ্কার করে না বললেও তার এতটুকু কথাই অরোরা বুঝে যায় যে তার স্লিপিং চেম্বারটা নষ্ট হয়নি। জিম ইচ্ছে করেই তাকে জাগিয়ে তুলতে তার স্লিপিং চেম্বারটা নষ্ট করেছে। এমন সময় জিম রিংটা নিয়ে ফিরে আসে। অরোরা জিমকে বলে, তুমি ইচ্ছে করে আমাকে জাগিয়েছিলে। জিম বুঝতে পারে আর্থার এসব অরোরাকে বলেছে, তাই সে সত্যিটা স্বীকার করে নেয়। অরোরা ভীষণ রেগে যায়, সে অনেক কষ্ট পায়। সে জিমের সাথে ব্রেকআপ করে নেয়। এরপর সে সব কিছু ভাঙচুর করতে থাকে। অরোরা এতটাই ভেঙে পড়ে যে সে মাঝরাতে জিমের রুমে যেয়ে জিমকে মারতে থাকে। সে নিচে একটা শাবল পড়ে থাকতে দেখে, সেটা দিয়ে সে জিমকে মেরে ফেলতে চায়, কিন্তু তার হাত আটকে যায়। সে জিমকে প্রাণে শেষ করতে পারে না। এদিকে জিমের কষ্ট হয়। সে বুঝতে পারে অরোরার রাগ করাটাই স্বাভাবিক। জিম সিসিটিভি কন্ট্রোল রুমে যায়। সে অরোরার কাছে ক্ষমা চেয়ে তাকে বুঝিয়ে বলে যে জিম ওই 1টা বছর কতটা একাকিত্বে ভুগেছে। জিম অরোরাকে অনেকভাবেই বুঝিয়ে ক্ষমা চায়, কিন্তু অরোরার মতে জিম তার জীবনটা নষ্ট করে দিয়েছে। সে তো ঠিকই 90 বছর হাইব্রেশন শেষ করে নতুন পৃথিবীতে যেতে পারত, একটা নতুন জীবন শুরু করতে পারত, কিন্তু জিম সব শেষ করে দিয়েছে। এদিকে কিছুদিন যাবৎ প্রায় সময় স্পেসশিপের ইলেকট্রিসিটি চলে যায়। স্পেসশিপের সমস্যাগুলো দিন দিন বেড়েই চলেছে। বেসমেন্টে জিমের লাগানো গাছটা বড় হয়ে গেছে। এতদিন পর এই কংক্রিটের স্পেসশিপে অরোরা আবারও সবুজ কিছু দেখতে পেয়ে বেশ খুশি হয়। তবে স্পেসশিপের যান্ত্রিক ত্রুটি এতটাই বাড়তে থাকে যে একদিন জিম লিফটে উঠলে সেটা মাঝ পথেই বন্ধ হয়ে যায়। জিম কোনো মতে লিফটের দরজা ফাঁক করে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু লিফটের দরজা খুলতেই লিফটটা একেবারেই নিচে পড়ে যায়। ওদিকে অরোরা ব্রেকফাস্ট করতে খাবার নিতে ডাইনিংয়ে আসলে মেশিন থেকে সব খাবার বেরিয়ে আসে। হঠাৎ এমন সময় কন্ট্রোল রুম থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে। এটা শুনে জিম আর অরোরা সেখানেই দৌড়ে যায়। বেসমেন্টে এক ভদ্রলোক
জিমের লাগানো গাছের পাশে দাঁড়িয়ে আছে। তার নাম গুস ম্যানকুসো। তিনি এই স্পেসশিপের চিফ, কন্ট্রোল রুমের একজন প্রধান। স্পেসশিপের এসব যান্ত্রিক ত্রুটির কারণে জিমের মতো ম্যানকুসোর স্লিপিং চেম্বারটাও নষ্ট হয়ে গেছে। জিম ম্যানকুসোকে জানায় এখনো 80 বছর বাকি আছে। এবার জিম এবং অরোরা ফাইনালি কন্ট্রোল রুমে ঢুকতে পারে, কারণ এখন তাদের সাথে কন্ট্রোল রুমের চিফ আছেন। কিন্তু চিফ ম্যানকুসো বুঝতে পারে না যে আসলে স্পেসশিপের কোথায় সমস্যা হচ্ছে। এদিকে তারা এখন এমন পরিস্থিতিতে আছে যে এখন তারা পৃথিবীতেও ফিরে যেতে পারবে না। কন্ট্রোল রুম থেকে বের হতেই একটা 15 কেজির রোবট উপর থেকে চিফের মাথার উপর পড়ে যাচ্ছিল। তখনই অরোরা চিফকে সরিয়ে তাকে বাঁচিয়ে নেয়। জিম লিফটের বিষয়টা আর অরোরা তার খাবারের মেশিনের বিষয়টা চিফকে জানায়। চিফ স্লিপিং চেম্বারগুলো দেখে বুঝে যায় যে জিমের চেম্বারের যান্ত্রিক ত্রুটি থাকলেও অরোরাকে জিমই জাগিয়েছে। চিফ এই জন্য জিমকে গালাগাল করে। অরোরা চিফের কাছে বিচার দেয়। চিফ অরোরাকে বুঝিয়ে বলেন যে পানিতে ডুবতে থাকা মানুষ আরেকজনকে টেনে নিয়ে মরে। যদিও এটা ঠিক না, কিন্তু সে বেঁচে থাকতে তোমাকে অবলম্বন করতে চেয়েছে। তুমি তো তাকে বাঁচতে সাহায্য করছো। তাহলে তার সম্পূর্ণ দোষ না দিয়ে এভাবে চিন্তা করো যে একজনের জীবন সুন্দর করতে তুমি তোমার জীবনটাও উৎসর্গ করছো। হঠাৎ চিফ ম্যানকুসোর শরীর খারাপ হয়ে গেলে অরোরা তাকে বিশ্রাম নিতে বলে। চিফ তার রুমে যায়। কাশতে কাশতে তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। এদিকে সেদিন অরোরার ঘুম আসে না, তাই সে মনে করে সুইমিং করলে তার শরীরটা একটু রিল্যাক্স হবে। এরপর সে সাঁতার কাটতে থাকে। তখনই স্পেসশিপের গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ শক্তি হারিয়ে যায়। সব কিছু শূন্যে ভাসতে শুরু করে। অরোরা পুলের পানিতে সাঁতার কাটতে কাটতে একটা পানির বল তৈরি হয়ে যায়। সে এই পানির বলে আটকা পড়ে। অরোরা শত চেষ্টা করেও এই পানির বল থেকে বাইরে আসতে পারে না। এদিকে জিম এবং চিফ ঘুমিয়ে ঘুমিয়ে শূন্যে ভাসে। অরোরা শ্বাস নিতে না পেরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলে। তখনই স্পেসশিপটা আবারও অটোমেটিক ঠিক হয়ে যায়। নিমিষেই সবকিছুই নিচে পড়ে যায়। পানির বলটাও সুইমিং পুলের পানি হয়ে যায়। অরোরার জ্ঞান ফিরে। অন্যদিকে জিম শূন্যে ভাসতে ভাসতে মাটিতে পড়ে তার ঘুম ভেঙে যায়। এত উপর থেকে পড়ে যাওয়ায় তার নাক ফেটে রক্ত ঝরতে থাকে। তারা দ্রুত চিফের কাছে আসে। চিফ সবকিছু চেক করে বলে যে স্পেসশিপের অনেক জায়গায় সমস্যা হয়ে গেছে। ধীরে ধীরে সবকিছুই খারাপ হয়ে যাবে। চিফ বলেন এই সমস্যাগুলো 2 বছর আগে থেকেই তৈরি হয়েছে। যতদিন গেছে সমস্যাগুলো বেড়েছে। মানে তারা নিশ্চিত হয়ে যায় যে এই স্পেসশিপ খুব তাড়াতাড়ি নষ্ট হতে চলেছে। এরই মধ্যে হঠাৎ চিফ অসুস্থ হয়ে পড়েন। মেডিকেল মেশিনে তাকে চেক আপ করা হয়। চিফের শরীরে অনেক রোগ একসাথে বাসা বেঁধেছে। সর্বমোট 612টা রোগ আছে তার শরীরে। ভুল সময়ে হাইব্রেশন থেকে বের হওয়ার কারণে চিফের শরীরের সমস্ত অর্গ্যানগুলো কাজ করা বন্ধ করে দিচ্ছে। এই সব পরীক্ষা নিরীক্ষা শেষে বোঝা যায় যে চিফের হাতে আর বেশি সময় বাকি নেই। তিনি খুব দ্রুতই মারা যাবেন। চারিদিকে শর্ট সার্কিট শুরু হয়। তারা সবাই মিলে একটা জায়গায় বসে। চিফ তাদের দুজনকে বলে, তোমরা দুজন মিলেমিশে থাকবে, নিজেদের যত্ন নেবে। তিনি তার হাতে থাকা আইডি ব্যাজটা খুলে জিমকে দেয়, যেন তারা এবার কন্ট্রোল রুমে যেয়ে স্পেসশিপটা ঠিক করতে পারে। চিফ এসব বলতে বলতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জিম এবং অরোরা বুঝে উঠতে পারে না যে তারা এখন কি করবে। এরপর আবারও ইলেকট্রিসিটি চলে যায়। সব ভেঙে পড়তে শুরু করেছে। জিম এবং অরোরা চিফের ডেড বডি সেখানেই রেখে ছুটতে থাকে। রোবটগুলো উল্টো পাল্টা কাজ করছে। তারা দুজন ইঞ্জিনের কাছে এসে সব ঠিক করতে চাইলে স্পেসশিপে একটা ছিদ্র হয়ে যায়। ফলে সেটা ব্ল্যাক হোলের মতো সব কিছুই নিজের দিকে টানতে থাকে। কোনো মতে যদি তারা এই ছিদ্রের কাছে চলে যায় তাহলে তারা এই মহাশূন্যে হারিয়ে যাবে। জিম একটা দরজার মাঝে আটকে যায়। একসাথে অতিরিক্ত বাতাস ঢুকে যাওয়ায় স্পেসশিপে অক্সিজেন লেভেলও কমে যেতে শুরু করে। জিম আর অরোরা কোনো মতে একটা ট্যাবলেট পুড়িয়ে ছিদ্রটা বন্ধ করতে পারে। তবে এমন একটা নয়, পুরো স্পেসশিপে এমনই অনেক ছিদ্র হয়ে গেছে। জিম সব কিছু ঠিক করার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু স্পেসশিপে আগুন লেগে গেছে। জিম সিদ্ধান্ত নেয় যে স্পেসশিপের বাইরে যেয়ে সবকিছু ঠিক করতে হবে। কিন্তু অরোরা বুঝতে পারে যে বাইরে এত আগুনের মধ্যে গেলে সে আর বেঁচে ফিরতে পারবে না। তাই সে জিমকে আটকাতে চায়।
জিম তার কথা শোনে না, কারণ তার কারণে যদি 5,000 মানুষের জীবন বাঁচে তাহলে সে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। যাওয়ার আগে জিম অরোরাকে চিফের আইডি ব্যাচটা দিয়ে দেয়। জিম এবার স্পেসস্যুট পরে বাইরে চলে যায়। এদিকে স্পেসশিপের ভিতরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়। অরোরা কোনো কিছুই কন্ট্রোল করতে পারে না। কিছু ধরতে গেলেই তার হাত পুড়ে যাচ্ছে, তাই সে তার জামা খুলে সেটা দিয়েই সব কিছু করে। কিন্তু তাপমাত্রা এত বেড়ে যায় যে ভিতরের সবকিছু শর্ট সার্কিটে ভেঙে যায়। একটা ভাঙা টুকরো এসে অরোরার শরীরে ঢুকে যায়। ব্যথায় সে ছটফট করতে থাকে। ওদিকে জিম তাকে বলে যে সে আর ফিরে আসতে পারবে না। জিম সব কিছু ঠিক করে নেয়, তবে বাইরের আগুনের ফুলকি তাকে স্পেসশিপ থেকে অনেক দূরে নিয়ে যায়। জিম আগুনের কারণে ছিটকে চলে যায়। অরোরার সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অরোরা বুঝতে পারে জিম মারা গেছে, কিন্তু জিম এখনো মারা যায়নি, তবে তার স্পেসস্যুটটা একেবারেই ধ্বংস হয়ে গেছে। জিম স্পেসশিপে ফিরতে পারে না, তার স্যুটে ছিদ্র হয়ে গেছে। কিন্তু অরোরা যখন জানতে পারে এত কিছুর পরেও জিম বেঁচে আছে, তখন সে ঠিক করে সে বাইরে যে জিমকে বাঁচিয়ে আনবে। অরোরা স্পেসস্যুট পরে মহাশূন্যে লাফিয়ে পড়ে, কিন্তু জিম এতটাই দূরে ছিল যে সে জিমের কাছে যেতে পারে না। অরোরা কোনো মতে জিমকে তার কাছে আনে। এরপর সে জিমকে নিয়ে স্পেসশিপে ফিরে আসে, কিন্তু জিম এতক্ষণে চোখ বন্ধ করে নিয়েছে। অরোরা তাকে কোনো মতে মেডিকেল মেশিনের কাছে আনে। জিমকে পরীক্ষা নিরীক্ষা করলে জানা যায় যে জিম আর বেঁচে নেই। এখন অরোরার চিফের আইডির কথা মনে পড়ে, যেটা জিম বাইরে যাওয়ার আগে অরোরাকে দিয়েছিল। সে এটার মাধ্যমে জিমকে স্পেশাল লাইফ সাপোর্ট দেয়, সিপিআর দেয়, কিন্তু এতেও কাজ হয় না। অরোরা ভীষণ ভেঙে পড়ে। তখনই জিম আবারও চোখ খুলে। অরোরা জিমকে বেঁচে থাকতে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর অনেকগুলো বছর কেটে যায়। এর মধ্যে জিম এবং অরোরা স্পেসশিপের সকল ছোটখাটো সমস্যাগুলো ঠিক করে নেয়। চিফের আইডির মাধ্যমে জিম চিফের স্লিপিং চেম্বারটাও ঠিক করে, তাই তাদের মধ্যে একজন এই চেম্বারে ফিরে যেতে পারবে। জিম অরোরাকে বলে, তুমি হাইব্রেশনে চলে যাও আর নতুন গ্রহে পৌঁছে জেগে উঠবে। আমি তোমাকে জাগিয়ে ভুল করেছি, আমি ভুলটা শুধরে নিতে চাই। কিন্তু অরোরা এবার আর হাইব্রেশনে ফিরতে চায় না। সে বাকি জীবনটা এভাবেই জিমের সাথেই কাটাতে চায়। তাদের মধ্যকার সকল মান অভিমান শেষ হয়। এবার জিম অরোরাকে আংটিটা দিয়ে বিয়ের জন্য ফাইনালি প্রপোজ করে, আর তারা বাকিটা জীবন এভাবেই কাটিয়ে দেয়। গল্পের শেষে দেখা যায় সকল যাত্রী 120 বছরের হাইব্রেশন শেষে ফাইনালি নতুন গ্রহ হোমস্টেডে পৌঁছে গেছে। আর তাদের ঘুম ভাঙতেই তারা এক সবুজে ঘেরা পশু পাখিতে ভরা স্পেসশিপ দেখে। এগুলো গত 80 বছর আগে জিমের লাগানো গাছ। তারা হয়তো এতদিনে মারা গেছে, কিন্তু তাদের এই চেষ্টার জন্য আজ এই 5,000 যাত্রী নতুনভাবে বাঁচতে পারছে। আজকের গল্পটা এখানেই শেষ হয়। গল্পটা একদম অন্যরকম, তাই না? ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।